Hello students, welcome to শিক্ষালয়া প্যাটি কেয়ার্স টিউটোরিয়াল হোম। আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি অনির্দিষ্ট সমাকল নিয়ে। আজ আমাদের অনির্দিষ্ট সমাকলের পার্ট 2 তোমরা থাম্বনেইলে নিশ্চয়ই দেখতে পেয়েছো। এই পার্ট 1 এ আমি তোমাদেরকে অনির্দিষ্ট সমাকল জিনিসটা কি সেটা প্রথমে ব্যাখ্যা করে দিয়েছিলাম। সেই জন্য আমরা সেদিন খুব একটা অঙ্ক করতে পারিনি, হয়তো আমরা 7 রকম অঙ্ক শিখেছিলাম সেই দিন, কিন্তু আজকে আমরা বাকি যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো তো শিখবই, তার সাথে সাথে আমরা সেই ফর্মুলার উপর বেস করে যে অঙ্কগুলো হয় সেগুলোও আজকে আমরা শিখব। তো আশা করি তোমরা পার্ট 1 ভিডিও খুব ভালো করে দেখেছো এবং বাড়িতে নিশ্চয়ই আমি যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি সেগুলো নিজে হাতে একবার হলেও অন্তত করেছো। তো যারা যারা করনি বা যারা যারা ভিডিওটা দেখোনি তারা আবার গিয়ে ভিডিওটি দেখবে এবং বুঝতে না পারলে আমি যেটা বলি সব সময় রিপিট করে দেখবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের সেকেন্ড পার্ট। আমরা এর আগের দিন যেখানে শেষ করেছিলাম পার্ট 1 আমরা সেখান থেকেই শুরু করব। অর্থাৎ আমরা এর আগের দিন 3টে সূত্র শিখেছিলাম, আমি একবার তাও বলে দিচ্ছি। আমরা প্রথমে সূত্র শিখেছিলাম যে কোনো অপেক্ষকের সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে তখন যদি আমাদের ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমরা কি করি, তাহলে আমরা ওই ধ্রুবক সংখ্যা বা ওই কনস্ট্যান্ট টার্মকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসি এবং ভেতরে যে অপেক্ষকটা পড়ে থাকলো তাকে কি করি, তাকে ইন্টিগ্রেশন করি। এটা ছিল 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি ছিল, এমন একটা সংখ্যা তোমাদের দেওয়া হয়েছে যার বেসে আছে চলরাশি অর্থাৎ ভ্যারিয়েবল এবং যার পাওয়ারে আছে একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা যেটি ওই ভ্যারিয়েবলের নিরপেক্ষ। তো সেই রকম সিচুয়েশনে আমরা কি করেছিলাম, পাওয়ারের ইন্টিগ্রেশনের সূত্র শিখেছিলাম, যেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা 1 বাড়িয়ে দিতে হতো এবং আমরা সেই বেড়ে যাওয়া পাওয়ারটাই বাই দিয়ে হরে লিখতাম। এটা ছিল দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি ছিল, 1/x এর ইন্টিগ্রেশন ছিল log mod x টু দ্য বেস ই অথবা ln তোমরা x ও বলতে পারো। তো এর আগের দিন আমরা এই 3টে সূত্র শিখেছিলাম। তো আজকে আমরা ফর্মুলা নাম্বার শিখব 4। তো চলো আমরা দেখে নিই আমাদের ফর্মুলা নাম্বার 4 কি আছে। আমাদের ফর্মুলা নাম্বার 4 দেখো কি দিয়েছে, e টু দি পাওয়ার mx dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। এখানে m হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এখানে e টু দি পাওয়ার mx dx, আমরা e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ তো করেছি, আমরা e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশনও শিখে নেব। তো এখানে কি করতে হয়, e টু দি পাওয়ার mx যেরকম দেখতে থাকে ঠিক সেরকমই থাকবে, শুধু বাই দিয়ে তোমরা কি করবে, m দিয়ে দেবে এবং পাশে অবশ্যই কি দিতে হবে, প্লাস সি তো দিতে হবে। আর সি কি, আমি তোমাদের পার্ট 1 বলে দিয়েছিলাম, সি হলো সমাকল ধ্রুবক, অর্থাৎ ইন্টিগ্রেশন করে আমরা সবার শেষে যে অপেক্ষকটা পাই তাকেই বলা হয় সমাকল, আর সমাকলের সাথে যে ধ্রুবকটা আসে তাহাই হলো সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইবার দেখো এই m এর ভ্যালু তো অনেক কিছুই হতে পারে, m এর ভ্যালু 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে, ইভেন মাইনাস সংখ্যাও হতে পারে m এর জায়গায়। তো এইখানে যদি আমরা m এর ভ্যালু 1 ধরি তাহলে সূত্রটা কিরকম দেখতে হলো, সূত্রটা হয়ে যাবে e টু দি পাওয়ার x dx, অর্থাৎ তখন আমাদেরকে e টু দি পাওয়ার x এর কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি বক্স করে। তো e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e টু দি পাওয়ার x প্লাস c। এবার আমি তোমাদেরকে উল্টোভাবে ব্যাপারটা দেখো বুঝিয়েছি মৌখিকভাবে। তোমরা যখন ডেরিভেটিভের সূত্র শিখেছিলে সেখানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হতো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xই হতো। তাহলে যেহেতু আমি পার্ট 1 এটা বলে দিয়েছিলাম যে সমাকলন হলো অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তাহলে যেহেতু তুমি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার x পেয়েছিলে, তাই এখন আবার ফিরে যদি যেতে চাও ইন্টিগ্রেশন করছো তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, e টু দি পাওয়ার xই হবে, কারণ e টু দি পাওয়ার x থেকে e টু দি পাওয়ার x এসেছে। তো এই হচ্ছে আমাদের সূত্র। এবার এই সূত্রের উপর বেস করে তোমাদের ফর্মুলা কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 এর কোয়েশ্চেনটা কি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 4x dx। তাহলে এখানে আমি তোমাদেরকে প্রথমে কি দিলাম, e টু দি পাওয়ার মাইনাস 4x dx। তাহলে এখানে m এর জায়গায় কত বসে আছে, তাহলে সবাই দেখতে পারছো এখানে m এর জায়গায় বসে আছে -4, তাই না? এখানে m এর জায়গায় কত বসে আছে, -4। তাহলে আমরা যদি সূত্রটাকে ফলো করি তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব, প্রথমে দিলাম ইকুয়ালস টু সাইন,
তারপর বাই চিহ্নটা আগে দিয়ে দেবে, কেমন? বাই চিহ্ন দেওয়ার পরে তোমরা লিখবে উপরে e⁻⁴x, আর বাইয়ের নিচে কত দেবে, এম এর জায়গায় যেহেতু বসে আছে -4, তাই তোমরা বাই দিয়ে কত দিয়ে দেবে, -4 দিয়ে দেবে। ক্লিয়ার? আর পাশে কত দিতে হবে, পাশে দিতে হবে সি। আর এখানে এখন অঙ্ক করার সময় না লিখলেও মনে মনে এটা ধরে নেবে সি কি, সিকে কি বলা হয়, সমাকল ধ্রুবক। ওটা ভুললে কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এইভাবে অঙ্কটা করব। দেখো তোমাদেরকে আমি অঙ্কটা করে এখানে রেখে দিয়েছি, তোমরা অঙ্কটা একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তো কি করে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়? এইভাবে তোমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 9, যেখানে এই একই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে চলেছি। তো আমাদের কোশ্চেন নাম্বার 9-এ কি দেওয়া আছে? দেখো কোশ্চেন নাম্বার 9-এ তোমরা দেখতে পাচ্ছ একটা বাইয়ের ওপরে তিনটি সংখ্যা e⁵x - 2e⁻3x + 3/e⁻x। এবার এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে অনেকের অনেক রকম মাথায় ভাবনা আসতে পারে, তাই না? কেউ হয়তো বলবে স্যার আমরা ওপরে আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, নিচে আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ব্যাস খুব সহজ আর কি। কখনোই না, এইভাবে করবে না। হ্যাঁ, তোমাদের যেরকম সূত্র আছে তোমাদের সেইভাবে চলতে হবে। তোমাদের কি আমি কোনো রকম ভাগের ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনো পর্যন্ত দিয়েছি যে আগের 3টা সূত্র শিখেছিলাম? শিখিনি না। তাহলে যেহেতু আমরা এরকম সূত্র শিখিনি, তাই আমাদের মাথায় এরকম থিঙ্কিংও আসবে না। তো আমরা আমাদের বেসিক কনসেপ্ট যেটা আমরা নিচু ক্লাসে শিখতাম, তো কী করতাম, আমরা ভাগের বিচ্ছেদ করতে পারতাম, তাই না? তাহলে এখানে দেখো ওপরের রাশিগুলোও e⁻, শুধু একটি ধ্রুবক আছে, আর নিচের একটি রাশিও e⁻। তাহলে আমরা যদি ভাগের বিচ্ছেদ করে দিই তাহলে আমরা কি পাবো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে কি করবে, ফার্স্টে ইকুয়াল টু সাইন দিয়ে সাইন ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো। তো প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। এইবার তুমি যদি ভাগের বিচ্ছেদ করো e⁵x বা e⁻x, তাহলে দেখো তোমরা ক্লাস 9-এর সূচক শিখেছিলে, সেখানে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় ভাগের সময়। তাই এখান থেকে কত আসবে, e⁻4x চলে আসবে। ক্লিয়ার? এইবার মাইনাস দিয়ে ওপরে কত আছে, 2 × e⁻3x। তো এখানে 2 এর কিছু হবে না, তোমরা 2কে যেমন আছে দেখতে তেমন লিখে দেবে। এবার e⁻3x থেকে যদি e⁻x বাদ দিয়ে দিই তাহলে আমরা e⁻ কত পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব e⁻2x। দেখো আমি এখানে লিখে দিলাম e⁻2x। এইবার ওপরে প্লাস সাইন আছে, তোমরা প্লাস সাইন দিয়ে দেবে। এবার দেখো 3 এর নিচে যদি আমরা e⁻x লিখি, 3/e⁻x, তাহলে আমরা সেটাকে আরও সিম্পলিফাই করে সহজভাবে লিখতে পারি 3 × e⁻−x লিখতে পারি। তাহলে এবার আমাদের কমপ্লিট হয়ে গেল ভাগের বিচ্ছেদ। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে অবশ্যই ভুলে যাবে না dx কিন্তু দিতে হবে। ইন্টিগ্রেশন আর dx এটা কিন্তু তোমাদের দিতে হবে। শুধু ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লাভ নেই, তার লাস্টে তোমাদেরকে dx অবকলনটাও দিতে হবে। কোন তো এইভাবে এখন তোমরা দেখো যে তিনটে রাশি এসেছে এখানে e⁻4x, e⁻2x আর e⁻−x। এই তিনটে রাশির এখন তোমরা কি করতে পারবে, এখন তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, বিকজ তোমাদের হাতে এখন ফর্মুলা আছে। তোমরা বাম পাশে যে সূত্রটা দেখতে পারছো সেই সূত্র অনুযায়ী এখন যদি আমরা কাজ করি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি e⁻4x/4, তারপরে 2টা 2 এর মতো থাকবে, তারপর কত হয়ে যাবে e⁻2x/2, আর তারপরে প্লাস দিয়ে কত হয়ে যাবে 3 × e⁻−x/-1। দেখো e⁻−x তো ওখানে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে -1, সেই জন্য তোমাদের /-1 দিতে হবে। তো এইভাবে হচ্ছে অঙ্কটা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা পরের স্লাইডে করে দেওয়া আছে। তো দেখো এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। আই থিঙ্ক তোমাদেরকে আমি ডেপথে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। আমি তোমাদেরকে কিন্তু ধীরে ধীরে কঠিন অঙ্কে নিয়ে যাব। কেউ ভেবো না স্যার এত ইজি অঙ্ক করাচ্ছে, এগুলো তো আমরা সবাই করতে পারবো, এগুলো পরীক্ষায় আসবে না। বাট একটা জিনিস মনে রাখবে যে যদি তোমরা ছোট ছোট অঙ্ককে ভালো করে না শেখো তাহলে বড় অঙ্কও করতে পারবে না। তাই তোমাদের বেসকে করতে হবে স্ট্রং। এই বেসিক জিনিসগুলোই যাদের ক্লিয়ার থাকে না তারাই গিয়ে পরবর্তীতে অন্যান্য যে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার্সগুলো আছে সেখানে গিয়ে আটকে যাবে। তখন বলবে স্যার আমি বুঝি না ইন্টিগ্রেশন। তো তখন না বোঝার চেয়ে এখন একটু কষ্ট করে বুঝে নেওয়াটাই বেটার। সেই জন্য আমি তোমাদের জন্য সেই অঙ্কগুলোই বেছে বেছে নিয়ে এসেছি এক্সাম্পল হিসেবে, যেগুলো তোমরা যদি একবার বুঝে যাও তো আগে যত অঙ্ক আসতে চলেছে আগামীতে অন্যান্য পার্টগুলিতে, সেখানে তোমাদের আমি যখন অঙ্ক বুঝিয়ে দেব তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, ইভেন তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে।
এতটাই ইজি হয়ে যাবে। সেই জন্য কারো যদি এরকম মনে হয়ে যায় যে এত ইজি অঙ্ক কেন করাচ্ছে, তো ধৈর্য ধরো, কঠিন অঙ্ক আসবে, দেখবো তখন কতটা বুঝতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। তো কোয়েশ্চেন নাম্বার 10-এ দেখো কি দিয়েছে, e to the power 5x plus e to the power 3x by e to the power x plus e to the power minus x, একে করতে হবে আমাদের ইন্টিগ্রেশন। তো এইবার এই অঙ্কটাকে কি এখন তোমরা আর বলবে যে উপরে আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো নিচে আলাদাভাবে? না, তার কারণ আমরা এরকম কোনো সূত্র শিখিনি। তা একটু আগে আমি এরকম একটা অঙ্ক দিয়েছিলাম যেখানে বাই চিহ্ন তোমরা দেখেছো, তো কি করে করতে হয়, ভাগের বিচ্ছেদ। কিন্তু এখন যে চেহারাটা আমি তোমাদেরকে দিয়েছি সেখানে কিন্তু ভাগের বিচ্ছেদ হওয়ার কোনো চান্স নেই, তার কারণ হরের মধ্যে দুটো রাশি যোগ হিসাবে আছে, তাই এটাকে তো আমরা ভাঙতে পারবো না। তো এখন একটা জিনিস দেখো, ওপরে ই টু দি পাওয়ার 5x আর ই টু দি পাওয়ার 3x আছে, তাই না? আর নিচে আছে ই টু দি পাওয়ার একটা এক্স আর মাইনাস এক্স। তো আমরা ওপর থেকে তো ই টু দি পাওয়ার কিছু না কিছু কমন নিতেই পারি। তো এমন কি কমন নেওয়া যেতে পারে যাতে আমাদের হর চলে আসে? একটু ভাবলেই বেরিয়ে আসবে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, আমরা যদি ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিই ওপর থেকে, তাহলেই কিন্তু তোমরা দেখো হর কিন্তু উপরে পেয়ে যাচ্ছ। তো দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি। তো ফার্স্টে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবে, দেন বাই চিহ্নটা আগে দিয়ে দাও, তারপরে ই টু দি পাওয়ার 4x কমন নিলাম, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে ব্র্যাকেট, তাহলে ই টু দি পাওয়ার 5x থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিচ্ছ, কত পড়ে থাকবে? পড়ে থাকবে ই টু দি পাওয়ার x, তারপরে প্লাস সাইন আছে, প্লাস সাইন। এবার ই টু দি পাওয়ার 3x থেকে ই টু দি পাওয়ার 4x নিয়ে নিলে অবশ্যই মাইনাস থেকে যাবে পাওয়ার, তাহলে সেখানে পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো তোমরা এবার ভালো করে লক্ষ্য করো তো, প্রশ্নের মধ্যে যে হর আছে তার সাথে আমাদের এখন নেক্সট লাইনে যে লব আমরা পেয়েছি তার সাথে মিল আছে তো? তাহলে নিশ্চিন্তে এখন তোমরা বাইয়ের নিচে লিখে দাও ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখন ডিএক্স। তো এটা লিখে দেওয়ার পরে আর কিছুই তো থাকলো না অঙ্কটা, এই লব আর হর তো কেটে গেল। হর কেটে দেওয়ার পর কত পড়ে থাকবে? ই টু দি পাওয়ার 4x, আর ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করতে আর কি কোনো প্রবলেম হবে? নিশ্চয়ই হবে না। তো চলো অঙ্কটাকে আমরা দেখে নিচ্ছি পরের স্লাইডে। এই দেখো তোমাদের জন্য আমি করে দিয়েছি ইন্টিগ্রেশন 4x এর ইন্টিগ্রেশন 1/4 ই টু দি পাওয়ার 4x dx বলতে পারো, অথবা ই টু দি পাওয়ার 4x/4 প্লাস সি, এটাও বলতে তোমরা পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো সূত্র ওই একটাই, কিন্তু তোমাদেরকে তৈরি করে নিতে হবে ওই সূত্রে। ইন্টিগ্রেশন আজকে আমরা যতগুলো সূত্র শিখবো সেই সূত্রগুলো হচ্ছে বেসিক সূত্র। সেই বেসিক সূত্রগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, সেইগুলো যদি অ্যাপ্লিকেশনগুলো ক্লিয়ার থাকে, তবেই তোমরা পরবর্তী চ্যাপ্টার্সগুলো করতে পারবে। এই বেসিক সূত্রগুলোকে ভালো করে শিখতে হবে যে এই চেহারায় যদি থাকে ইন্টিগ্রেশন তবেই সূত্র অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন শিখলাম, এখন আমরা শিখব এ টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন। চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে তোমাদের জন্য প্রশ্ন হলো ইন্টিগ্রেশন, না সরি প্রশ্ন না, ফর্মুলা হলো। ফর্মুলা নাম্বার কত হবে? ফর্মুলা নাম্বার হয়ে যাবে 5, তাই না? আমরা 4 নম্বর ফর্মুলা করলাম, এখন আমরা কত নম্বর ফর্মুলা করব? এখন আমরা 5 নম্বর ফর্মুলা করব। তো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ডেরিভেটিভে কি ছিল? এম এক্স ডিএক্স এর ডেরিভেটিভ করলে কি হতো? ফার্স্টে এ টু দি পাওয়ার এম এক্স লিখতাম, তার পাশে গুণ হিসাবে কি থাকতো? লগ এ টু দ্য বেস ই, তাই তো? অথবা ডাইরেক্ট এলএন লিখে দিতে, এলএন এ। তো এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যখন আমরা করব তখন মনে রাখবে আমরা ফার্স্টে এ টু দি পাওয়ার এম এক্স তো লিখবই, কিন্তু ডেরিভেটিভে যেহেতু গুণ হতো, ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া তো, তো গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। তো এখানে মনে রাখবে আমাদের এখানে এই লগ এ নিচে দিতে হবে, আর এমটাও লগের সাথে সামনে থাকবে, অর্থাৎ হরে কি থাকবে? এম লগ এ বাই এম লগ এ টু দ্য বেস ই। ক্লিয়ার? মাই মিস্টেক। এম লগ এ টু দ্য বেস ই প্লাস লাস্টে সি। তো এই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমি তোমাদেরকে না বুঝিয়ে দেবো একদিন যে কেন এগুলো নিচে আসছে, আজকে না। আজকে আমরা একটু অঙ্ক করে নিই, যদি আমাদের হাতে সময় থাকে আমরা লাস্টে নিশ্চয়ই এটা বলে দেবো যে কেন এম লগের নিচে এসেছে এখানে, আর ওই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলাতেও কেন এম নিচে এসছে। একটু ধৈর্য ধরো। আচ্ছা, তো এখানেও একই, যদি এম এর জায়গায় আমি 1 2 3 4 যাই বসাই না কেন, ঠিক ওইভাবেই এখানে কাজ হবে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 11। আমাদের কোশ্চেন নাম্বার 11 হচ্ছে 2 টু দি পাওয়ার 3x dx
সিম্পল। তাহলে 2 হচ্ছে এর পজিশনে বসে আছে, 3 এম এর পজিশনে বসে আছে, আর এক্স তো এক্স এর জায়গাতেই বসে আছে। তো যেহেতু আমাদের ডাইরেক্ট ফর্মুলার সাথে ম্যাচ হয়ে গেল, তাই আমরা এখন ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা প্রথমে ইকুয়ালস টু সাইন দিলাম, দেন বাই চিহ্ন আগে দিয়ে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর উপরে লিখে দাও 2^3x, আর নিচে আমাদের কি লিখবো, নিচে ফার্স্টে আমরা m লিখি না, তো m এর জায়গায় 3 বসে আছে, 3 লিখে দিলাম। দেন তোমরা ln লেখো অথবা লগ, যারা লগ লিখবে তারা মনে করে বেসে ই দিয়ে দেবে, ই দিয়ে দিলাম, আর পাশে হবে 2, যেহেতু এর জায়গায় কত আছে 2, আমাদের মেইন বেসে কত আছে 2, সেই জন্য, আর লাস্টে প্লাস সি। তো এই হয়ে গেল আমাদের ফর্মুলা এ টু দি পাওয়ার কত mx এর ফর্মুলা। এবার m এর জায়গায় 1 থাকতে পারে, তখন তোমরা পারবে। তাহলে এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে, ফার্স্টে তোমরা এ টু দি পাওয়ার x লিখবে, দেখো আমি লিখে দিয়েছি এ টু দি পাওয়ার x বাই লগ a টু দ্য বেস ই। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। এবার কোয়েশ্চেন নাম্বার 12-এ আমি তোমাদের যে অঙ্কটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি দুটো ফর্মুলার কম্বিনেশনে হবে। একটা হচ্ছে আমরা যেটা 2 নম্বর ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলা, আর আমাদের এখন যে আমরা ফর্মুলাটা শিখছি অর্থাৎ 5 নম্বর ফর্মুলা, এই 2 আর 5 ফর্মুলার কম্বিনেশনে এই অঙ্কটা হবে। তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো আমি দিয়েছি তোমাদের জন্য কিন্তু এইভাবেই বেছে এনেছি, x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x। দুটোই পাওয়ারের সূত্র, অনেকেই কি করবে, ভুল করে ফেলবে, কোন সূত্র কোথায় লাগাতে হবে মনেই থাকবে না। তো x টু দি পাওয়ার 4 বেস যেহেতু চলরাশি, সূত্র নাম্বার 2, 4 টু দি পাওয়ার x যেহেতু বেস ধ্রুবক রাশি, ফর্মুলা নাম্বার 5। তো আমরা এখানে প্রথমে x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করব, পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ কি লিখবো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, তোমরা ডাইরেক্ট 5ও লিখতে পারো। আর যেটা 4 টু দি পাওয়ার x আছে তার ইন্টিগ্রেশন কি হবে, 4 টু দি পাওয়ার x লিখবো, দেন বাই দিয়ে দেব, তারপরে লগ 4 টু দ্য বেস ই, তারপরে প্লাস সি। বুঝতে পারলে কি করতে হবে, বাস তাহলে অঙ্কটা আর কিছুই থাকলো না। চলো অঙ্কটার অ্যান্সারটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, দেখো x টু দি পাওয়ার 5/5 প্লাস 4 টু দি পাওয়ার x বাই লগ 4 টু দ্য বেস ই প্লাস সি। আর সি হলো সমাকল ধ্রুবক। সবাইকে কি করতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষার সময় লিখতে হবে কিন্তু, সি সমাকল ধ্রুবক। বুঝতে পারলে? তো এই ছিল আমাদের ফর্মুলা নাম্বার 4 অ্যান্ড ফর্মুলা নাম্বার 5। তোমরা ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন শিখে ফেললে, তোমরা এ টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন শিখে ফেললে। এখন আমরা চলে যাব, আমাদের শুধু পড়ে থাকলো ত্রিকোণমিতির ফর্মুলা। এবার ত্রিকোণমিতির ফর্মুলাতে কি আছে, ত্রিকোণমিতির ফর্মুলায় আমাদের আছে কস সাইন। এবার দেখো এখানে না ইন্টিগ্রেশনে তাদেরই তুমি ফর্মুলা বেসিকে পাচ্ছ যাদের তোমরা ডেরিভেটিভ করে পেয়েছিলে, অর্থাৎ তোমরা সাইন এক্স এর ডেরিভেটিভ কি পেয়েছিলে, কস এক্স, তার মানে কস এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা থাকবে। দেখো মনে রাখার কায়দা, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনকে অলওয়েজ একসাথে নিয়ে চলতে হয়। তো আমরা কিসের ত্রিকোণমিতিতে প্রথমে সূত্র শিখেছিলাম, মানে অর্থাৎ ডেরিভেটিভের যে ত্রিকোণমিতির ফাংশনে সূত্র শিখেছিলাম সেটা কি ছিল, সেটা ছিল সাইন। তা সাইন এক্স এর ডেরিভেটিভ কি ছিল, সাইন এক্স এর ডেরিভেটিভ ছিল কস এক্স। তাহলে এখন cos x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা থাকবে, তাহলে অ্যান্সার কত হবে, sin x। দেখো কত ইজি হয়ে গেল। তারপরে cos x এর ডেরিভেটিভ ছিল, cos x এর ডেরিভেটিভ কি আসতো মনে করো, মাইনাস sin x। তাহলে তোমাদের ইন্টিগ্রেশন মাইনাস sin x থাকবে না, sin x এর ইন্টিগ্রেশন থাকবে, কিন্তু অ্যান্সার হয়ে যাবে মাইনাস cos x, তাই না? মাইনাসটা অ্যাডজাস্ট করলাম, বুঝিয়ে দেবো এক্ষুনি। আর কিসের আমরা ডেরিভেটিভ শিখেছিলাম, আমরা ডেরিভেটিভ শিখেছিলাম tan x এর ডেরিভেটিভ শিখেছিলাম। tan x এর ডেরিভেটিভ কি হতো, sec স্কোয়ার x। তাহলে এখন সূত্র কার থাকবে, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা থাকবে। আমরা cot x এর ডেরিভেটিভ কি করতাম, মাইনাস cosec স্কোয়ার x। তাহলে এখন ইন্টিগ্রেশনে cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন থাকবে, আর আমাদের অ্যান্সার কত হবে, মাইনাস cot x। অ্যাডজাস্ট করছি কিন্তু। আর কিসের আমরা সূত্র শিখেছিলাম, আর আমরা ডেরিভেটিভের সূত্র শিখেছিলাম sec x এর, তাই না? তা sec x এর ডেরিভেটিভ কত ছিল, মনে করো sec x ইন্টু tan x। তাহলে এখন ফর্মুলা হিসাবে থাকবে sec x tan x dx। তাহলে তার আমরা সমাকল কত পাবো, তাহলে আমরা সেখান থেকে পাবো sec x প্লাস c। আর বাকি থাকলো cosec x এর আমরা ডেরিভেটিভ করেছিলাম, সেখানে আমরা cosec x এর ডেরিভেটিভ থেকে কি পেয়েছিলাম, মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে এখন ইন্টিগ্রেশন চ্যাপ্টারের সূত্র থাকবে cosec x ইন্টু cot x এর ইন্টিগ্রেশন। কত হবে অ্যান্সার, মাইনাস অ্যাডজাস্ট করতে হবে, মাইনাস cosec x প্লাস c। তাহলে দেখো এইভাবেও তোমরা মনে রাখতে পারো। তাহলে যার ডেরিভেটিভের সূত্র ক্লিয়ার তার কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র ভুলে যাওয়ার কোনো চান্স নেই।
তো আমরা এইভাবে সূত্রগুলো একটা একটা করে শিখে নেব, খুব মজা লাগবে ক্লাস। তোমরা শুধু পুরো ভিডিওটা ভালো করে দেখবে আর ভালো করে বুঝবে, আর যে বুঝতে পারবে না সে রিমাইন্ড করে দেখে, তাই না, আবার ব্যাক করে দেখে নেবে, রিওয়াইন্ড করে দেবে, ব্যাস হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফর্মুলা cos mx dx। তাই cos mx dx তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। cos mx এর ইন্টিগ্রেশন আমি কি দিয়েছি, sin mx বাই m। আমরা এখানে কি করছি, আমরা ইন্টিগ্রেশন শিখছি। তোমরা মনে রাখবে একটা সিম্পল, যে বুঝতে পারে না তার জন্য বলে দিচ্ছি, যত টাইপের m আসছে না গুণ হিসাবে x এর সাথে, সব হর, সব বাই দিয়ে হরে লিখবে, সব বাই দিয়ে কোথায় লিখবে, হরে লিখবে, একদম মনে রাখার সহজ কায়দা। তাহলে cos কার ডেরিভেটিভ থেকে এসেছে, সাইনের ডেরিভেটিভ থেকে এসেছে, তাহলে cos এর ইন্টিগ্রেশনের অ্যান্সার কি হবে, সাইন হবে, সিম্পল। যেহেতু cos mx আমি দিয়েছি, ইন্টিগ্রেশন কি হবে, sin mx, এটা হবেই। বাট যেহেতু একটা m ছিল x এর সাথে গুণ, তোমরা বাই দিয়ে কি করবে, বাই দিয়ে একটা m লিখবে এবং পাশে কত লিখবে, c। এবার m এর ভ্যালু যদি 1 হয়ে যায়, সিম্পল cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c। তো চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি দিয়েছে, cos x ডিগ্রি, তাই না, ইন্টিগ্রেশন cos x ডিগ্রি। এবার তোমরা শিখলে cos x দিয়ে, আমি দিয়েছি x ডিগ্রি দিয়ে, কি করে অঙ্কটা হবে, তোমরা কি অ্যান্সার লিখবে sin x ডিগ্রি, না না কখনো, তোমাদেরকে ডিগ্রিটাকে রেডিয়ানে আনতে হবে। হ্যাঁ, তো তোমরা কি করবে, এই x ডিগ্রিকে তোমরা কি করবে, রেডিয়ানে আনবে। কি করে আনবে, তোমরা নিচু ক্লাসে শিখেছো 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। তাহলে x ডিগ্রি ইকুয়াল কত হবে, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। আমি বললাম তোমরা বিশ্বাস করে নিলে। আচ্ছা, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান সমান কত হবে, x ডিগ্রি সমান সমান হবে পাই এক্স বাই 180 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে আমরা অঙ্কটা কি করব, দেখো প্রথমে ইকুয়ালস টু সাইন দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, তারপরে তোমরা cos যেমন আছে থাকলো, cos এর পরে তোমরা একটা আগে বাই দিয়ে দাও। তাহলে আমরা কি লিখবো সেখানে, বাই এ উপরে লিখবো পাই এক্স আর নিচে লিখবো 180। তাহলে যেহেতু 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, সেই জন্য x ডিগ্রির জায়গায় কত হয়ে যাবে, শুধু x গুণ করে দাও, পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এখন এই যে আকৃতিটা এলো না পাই এক্স বাই 180, এই পাই এক্স বাই 180 আমাদের এম এক্স এর রূপে কাজ করবে, যেখানে এম হয়ে যাবে আমাদের পাই বাই 180। এই টোটাল স্ট্রাকচারটা আমাদের হয়ে যাবে এম। ক্লিয়ার? আর এক্স এর জায়গায় তো এক্স বসেই আছে। তাহলে আমরা এখন যদি সূত্রটাকে দেখে এখানে ইউজ করি, তাহলে আমরা ফার্স্টে কি দেব, ফার্স্টে আমরা দেব বাইয়ের ওপরে কত লিখবো, বাইয়ের ওপরে লিখবো সাইন, তারপরে লিখবো পাই এক্স বাই 180, অর্থাৎ এম এক্স পুরোটা লিখলাম। আর বাইয়ের নিচে কি লিখতে হবে, শুধু এম লিখতে হবে না, তাই এখানে এম কত, এম হচ্ছে আমাদের পাই বাই 180, তো বাইয়ের নিচে লিখে দাও পাই বাই 180, আর পাশে কত দিতে হবে, প্লাস সি। এইবার হরে যে নিচে এসেছে না পাই বাই 180, সে তো সামনে চলে যাবে, উল্টে যাবে, 180 বাই পাই হয়ে যাবে। আর আমাদের পাই এক্স বাই 180 যে জায়গাটা আমরা পেয়েছি এখানে, সেই জায়গাটা আমরা কি করব, সেখানে আমরা লিখে দেব এক্স ডিগ্রি। তো দেখো আমাদের পরের স্লাইডে আমি করে দিয়েছি, তোমাদের নেক্সট স্লাইডে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এক্স ডিগ্রি লিখে দিয়েছি আর 180 বাই পাই লিখে দিয়েছি, হরটাকে উল্টে দিয়েছি, আর পাশে অবশ্যই মনে করে প্লাস সি দিতে হবে। বুঝতে পারলে কি করে করতে হবে, এইভাবে করতে হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। চলো তাহলে যাওয়া যাক আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 আমি দিয়েছি ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা। এবার অনেকেই বলবে যেহেতু স্যার cos থিটা cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin স্কয়ার x। কখনো না, তোমরা একটু দেখো তো sin স্কয়ার x এর ডেরিভেটিভ করে cos স্কয়ার আসে কিনা, যদি আসে তাহলে হবে, আর যদি না আসে তাহলে হবে না। কিন্তু কি করে হবে স্যার, দেখো আমি তোমাদেরকে যে আকৃতিগুলো দিচ্ছি একটু আগে বলে দিয়েছি, সেগুলো কিন্তু বাছা বাছা সেই সমস্তই এক্সাম্পল যেগুলো তোমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে। আমি এলোমেলোভাবে দিচ্ছি না কিছু, যে একটা অঙ্ক দিয়ে দিলাম, বেছে বেছে ভালো করে দিচ্ছি। তো দেখো cos স্কয়ার থিটা, আমি কেন এই অঙ্কটাই দিলাম, তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথমে এটাই বলবে cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন sin স্কয়ার থিটা, বাস যেরকম মনে হচ্ছে করে দেবে, কিন্তু না,
কস থিটারই তুমি শুধু ইন্টিগ্রেশন করতে পারবে, তার কারণ যেহেতু ফর্মুলায় তোমাদের কস থিটার ইন্টিগ্রেশন আছে, তাই কস থিটারই করতে পারবে। তার কারণ সাইন থিটা থেকে কস থিটা আসে না ডেরিভেটিভ করে, তো কস থিটা থেকে ব্যাক করলে তো সাইন থিটাই আসবে। কখনো ডেরিভেটিভ করে সাইন স্কোয়ার থিটা থেকে কস স্কোয়ার থিটা আসে না, সেটা তোমরা ভালো করে এখন জানো। সেই জন্য কখনোই কস স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন থেকে সাইন স্কোয়ার থিটা আসবে না। তো আমরা কি করে এই অঙ্কটা করব? আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। বুঝতে পারলে? খুব ভালো করে দেখবে। তো আমরা ত্রিকোণমিতি শিখেছি না 11-এ, আমাদের ত্রিকোণমিতি কিন্তু খুব কাজে লাগবে। ত্রিকোণমিতির সূত্র যার ঝরঝরা সে কিন্তু ফাঁদে পড়বে না, আর যে ঝরঝরা করেনি, ফাঁকি দিয়েছে 11-এ, আর ইভেন 12-এও সে সূত্র মুখস্থ করছো না, সেই কিন্তু ফাঁদে পড়ে যাবে। তো আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে দেবো ইকুয়ালস টু সাইন, তারপরে একটা হাফ দেও। কেন দিচ্ছি এক্ষুনি বুঝতে পারবে। হাফ দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিলে এবার ভেতরে একটা 2 গুণ করে দাও, 2 ইন্টু কস স্কোয়ার থিটা। এই যে আমি 2 কস স্কোয়ার থিটা আকৃতিটা নিয়ে এলাম, সেটা কি কেউ জানো? কেউ কি চেনো? নিশ্চয়ই চেনো, তোমরা গুণিতক্ষণ পড়েছো 11-এ, তাই না? তো গুণিতক করে শিখেছিলে 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা ফর্মুলা। তো যেহেতু আমি 2 কস স্কোয়ার থিটা এখানে আকৃতিটি তৈরি করতে পেরেছি, তাই আমি কি করতে পারি? তাই আমি এখানে সেই জায়গায় পরের লাইনে কি লিখবো? ফার্স্টে তোমরা আগে হাফ লিখে দাও, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও, তারপরে 1 প্লাস কস থিটাটা ব্র্যাকেটে লিখে দাও, ব্র্যাকেটে 1 প্লাস কস 2 থিটা 2 থিটা লিখে দাও, আর পাশে দিয়ে দাও ডি থিটা। তাহলে এখন যে এলো চেহারাটা, সেখানে দেখো ব্র্যাকেটের ভিতরে দুটো রাশি এলো, একটা হলো 1 আর একটা হলো cos mx এর মতো দেখতে। তো 1 এর ইন্টিগ্রেশন তো আমি তোমাদেরকে পার্ট 1 এ করে দিয়েছি, ফর্মুলা নাম্বার 1 এর এক্সাম্পল নাম্বার 1 আমি করে দিয়েছি, অর্থাৎ তোমরা পার্ট 1 এটা শিখেছো। আমি সেখানে বলেছিলাম যদি 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে x হয়, t এর সাপেক্ষে t হয়, তেমনিভাবে 1 এর ইন্টিগ্রেশন অন্য যে কোনো চলরাশির সাপেক্ষে ওই চলরাশি হবে, অর্থাৎ এখানে থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কত হবে? থিটা। তাহলে আমরা পরের লাইনে কি দেবো? হাফ দেব, তারপরে এখানে থিটা হয়ে যাবে 1 এর জায়গায়, আর প্লাস দিয়ে আমরা কি করব? cos mx এর ফর্মুলা মাত্র যেটা শিখলাম সেই সূত্র এখানে কি করব? অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত হয়ে যাবে? cos 2 থিটা থেকে sin 2 থিটা বাই 2। দেখো আমি তোমাদের অঙ্কটা করে দিয়েছি, তোমরা পরের পেজে অঙ্কটা দেখতে পারবে। অঙ্কটা দেখো ভালো করে একটু দেখে নাও, বুঝতে পারছো কিভাবে করতে হয়? তো এইভাবে আমরা কি করব? এইভাবে আমরা অঙ্ক করব। তাহলে cos স্কয়ার ইন্টিগ্রেশন কি করে করতে হবে শিখে দিলে তো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলে দিয়েছি অনেক, খুব 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 খুব। তাহলে এবার আমরা ঠিক আরেকটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখন করব। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 15, আমাদের কোয়েশ্চেন নাম্বার 15-এ দেখো একই রকম ভাবে আমি তোমাদের দিয়েছি sin স্কোয়ার 2x, sin স্কোয়ার 2x। এবার তোমরা বলবে স্যার এটা তো করতেই পারবো না, তার কারণ আপনি তো এখন সাইনের কিছুই সূত্র দেননি। বাট ওই একই টেকনিক এখানে ইউজ করো। দেখো কিরকম, প্রথমে আমি একটা হাফ দিয়ে দিলাম, হাফে দেওয়ার পরে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দাও, এবার ভেতরে লেখো 2 sin স্কোয়ার x, sin স্কোয়ার 2x। তাহলে এইবার যে 2 sin স্কোয়ার 2x এলো, এটাও কিন্তু গুণিতক্ষণের ফর্মুলা। কোথা থেকে এলো? এই ফর্মুলাটা এসছে 1 মাইনাস cos 4x থেকে। তাহলে আমরা পরের লাইনে দিয়ে দেবো হাফ, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, ব্র্যাকেট, ব্র্যাকেটের ভেতরে লিখবো 1 মাইনাস cos 4x, cos 4xটা লিখে দিলাম, এবার হচ্ছে dx। তাহলে এইখানে কিন্তু sin স্কোয়ার 2x এর যেহেতু তোমরা কোনো সূত্র শেখোনি, স্কোয়ারের তো কোনো সূত্র নেই সাইন্স, বিশেষ করে সাইন আর কসের ক্ষেত্রে, তখন আমাদের এইভাবেই করতে হবে। তাহলে এখন যে আমি সূত্রটা এখানে লিখলাম, সেখানে 1 এর ইন্টিগ্রেশন এখন হবে, তোমরা শিখে গেছো cos 4x ইন্টিগ্রেশন করতে পারবে মাত্র যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা দিয়ে। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো, ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো চলো আমরা অঙ্কটাকে দেখে নিচ্ছি। তো এই দেখো তোমাদের জন্য আমি অঙ্কটা করে দিয়েছি, হাফ, ব্র্যাকেটের মধ্যে x আসবে 1 এর থেকে, আর cos 4x থেকে আসবে sin 4x/4। বুঝতে পারলে কি করে অঙ্ক করতে হয়? তো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তো এই ছিল আমাদের কি cos mx এর ফর্মুলা। তাহলে তোমরা cos এর সূত্র কি করে কোথায় অ্যাপ্লাই করতে হবে শিখিয়ে দিলাম। আমি দুটো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক শিখিয়ে দিয়েছি, যেটা আমাদের আগে আসা যে আগামীতে যা চ্যাপ্টারগুলো আসবে সেখানে আমাদের কি করবে, খুবই হেল্প করবে। বুঝতে পেরেছো তো? মনোযোগ দিয়ে অঙ্কটাকে বুঝতে হবে। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা রিপিট করে নাও, ইজি তো বাবা, রিপিট করে একটু দেখে নেবে, ঠিক আছে?
আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফর্মুলা, অর্থাৎ আমরা এখন শিখব সাইন এমএক্স এর ফর্মুলা। তো আমাদের নেক্সট ফর্মুলা হচ্ছে সাইন এমএক্স। দেখো আমি কি দিয়েছি, ইন্টিগ্রেশন সাইন এমএক্স ডিএক্স। নর্মালি তোমরা ভাবো সাইন এক্স কার ডেরিভেটিভ থেকে আসতো, সাইন এক্স আসতো না, অ্যাকচুয়ালি মাইনাস সাইন এক্স আসতো, তাই না? কার ডেরিভেটিভ থেকে? কস এক্স এর ডেরিভেটিভ থেকে। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স। আমি তো বুঝিয়ে দিয়েছি না একটু আগে। তাহলে সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো কস এম এক্স, সামনে একটা কি দিতে হবে? মাইনাস চিহ্ন, আর বাই এম। তোমরা বুঝে গেছো, এখন এম কে নিচেই দিতে হয়। তো আমরা এই সূত্রের উপর বেস করে কি করব, এখন একটা অঙ্ক করব। তো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 16, তো কোয়েশ্চেন নাম্বার 16 আমি কি দিয়েছি দেখো, ইন্টিগ্রেশন 2 tan x by 1 plus tan square x dx। তোমরা এবার বলবে স্যার আপনি কি সূত্র দিচ্ছেন আর কি অঙ্ক দিচ্ছেন, কোনো ম্যাচই নেই। অনেকেই বলবে, আবার অনেকে বলবে না। যারা 11 ভালো করে পড়ে এসছো তারা বলবে না, তারা একবারে এই আকৃতিকে দেখে বুঝে যাবে আমি কি অ্যাকচুয়ালি দিয়েছি। তো যারা বোঝনি যে কি হবে এই পরের লাইনে তাদের জন্য, আর যারা বুঝে গেছে তাদের জন্য। অ্যাকচুয়ালি তোমরা 2 tan x by 1 plus tan square x, এই যে আকৃতিটা পেয়েছো না, দেখতে পেয়েছো, এই আকৃতিটা কোথা থেকে এসছে, আমি কোথা থেকে ধার নিয়েছি? গুণিতক্ষণ চ্যাপ্টার ক্লাস 11 ত্রিকোণমিতিতে। সেখানে sin 2x এর ফর্মুলা ছিল tan দিয়ে, sin 2x এর ছিল, tan 2x এর ছিল, cos 2x এরও ছিল, তিনটারই ইম্পর্টেন্ট সূত্র। তো এই আকৃতিটা অ্যাকচুয়ালি sin 2x। তো এই আকৃতিটাকে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে অতি সহজে যদি তোমরা এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো। অর্থাৎ শুধুমাত্র ইকুয়ালস টু সাইন দিয়ে, ইন্টিগ্রেশন সাইন দিয়ে শুধু সেই জায়গায় লিখে দাও সাইন 2x পাশে dx। এখন দেখো আর কিছুই অঙ্কটা থাকলো না, মুখে মুখে করতে পারবে তোমরা। সাইন 2x এর ইন্টিগ্রেশন কি হবে তাহলে? cos 2x/2 আর সামনে একটা মাইনাস চিহ্ন। তো দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। এই দেখো তোমাদের জন্য পরের স্লাইডে অঙ্কটা আছে, মাইনাস cos 2x/2 প্লাস c। বোঝা গেল কি করে করতে হবে? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর গুণিতক্ষণের সূত্র যারা যারা মুখস্থ করছো না, বাড়িতে মুখস্থ করে নেবে। চলো আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, এখন তোমরা এই অঙ্কটা করতে পারবে, সাইন এক্স ডিগ্রি। এই অঙ্কটা আর কি আমার করিয়ে দিতে হবে? পারবে তো করতে নাকি? আমি cos x ডিগ্রি বুঝিয়ে দিয়েছি না, ওই একই রকম ভাবে তোমরা খালি কি করবে, x ডিগ্রির জায়গায় পাই x বাই 180 আসবে। আমি অঙ্কটাকে একবারই দেখিয়ে দিচ্ছি না করিয়ে। তো দেখো আমি করিয়ে দিচ্ছি এখানে। তো প্রথমে x ডিগ্রির জায়গায় লিখলাম পাই x বাই 180, ঠিক আছে? তারপরে দেখো সূত্র অ্যাপ্লাই করো, পাই বাই 180টা এখানে m এর কাজ করবে আর বাকিটা ফর্মুলার উপর কাজ করবে। তো এইভাবে অঙ্কটা তোমাদের কি করতে হবে, করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, তো এই গেল আমরা কটা অঙ্ক করলাম, 3টে অঙ্ক করলাম সাইনের, সরি 2টো অঙ্ক করলাম সাইনের ফর্মুলা দিয়ে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ফর্মুলা, ইন্টিগ্রেশন sec স্কোয়ার mx। এবার sec স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন আমি কি দিয়েছি, tan mx বাই m। তো লজিক্যালি ভাবো, ডেরিভেটিভে tan x এর ইন্টিগ্রেশন কি, সরি tan x এর ডেরিভেটিভ কত ছিল? sec স্কোয়ার x। তো তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? tan x আসবে। tan থেকে sec স্কোয়ার x এলো, sec স্কোয়ার x থেকে আবার ফিরে যাবে কোথায়? tan। তাহলে sec স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন tan mx বাই m। আর যদি শুধু sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন দিই tan x, তারপর প্লাস c। ইজি। তো এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করছি কোয়েশ্চেন নাম্বার 18। তো কোয়েশ্চেন নাম্বার 18 আমি দিয়েছি tan স্কোয়ার থিটা ডি থিটা। আমি তোমাদের যে সূত্রটা দিয়েছি সেই সূত্র আর এই অঙ্কটার মধ্যে কোনো মিল আছে? মিল নেই। আমি দিয়েছি sec স্কোয়ার থিটা, কোয়েশ্চেনে দিয়েছি tan স্কোয়ার থিটা। তোমরা ভাববে স্যার আপনি কেন এমন করেন, আপনি দিচ্ছেন এক সূত্র আর দিচ্ছেন আর একটা অঙ্ক, কোনো মিল নেই। বাট তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এমনি এমনি দিই না, নিশ্চয়ই ওখানে কি থাকবে, কোনো না কোনো ব্যাপার তো আছে। তো এখানে tan স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন এবার কি হবে? এবার দেখো তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, যখন সাইন স্কোয়ার এলো একটা হাফ দিয়ে 2 দিয়ে গুণিতকরণের সূত্র বানালাম, যখন cos স্কোয়ার এলো তখনও হাফ দিয়ে ভেতরে 2 cos স্কোয়ার আকৃতি বানিয়ে আমি গুণিতকরণের সূত্র অ্যাপ্লাই করলাম। দুই জায়গায় এইভাবে করেছি না, সাইন স্কোয়ার আর cos স্কোয়ারের জন্য। কিন্তু এখন আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা।
তো এই ট্যান স্কোয়ার থিটাকে কিন্তু হাফ দিয়ে 2 ট্যান স্কোয়ার থিটা করে কোনো লাভ নেই। অনেকে যদি ভাবছো, কিন্তু আমি বুঝতে পেরেছি অনেকে ভাবছো, তো এখানে হাফ দিয়ে 2 ট্যান স্কোয়ার থিটা করে কোনো লাভ নেই। তার কারণ ত্রিকোণমিতিতে 2 ট্যান স্কোয়ার থিটার কোনো সূত্র হয় না। তাহলে উপায় হলো 2 ট্যান স্কোয়ার থিটার সূত্র তো হয় না, বাট ট্যান স্কোয়ারের তো হয়। তোমরা ক্লাস 10-এ সবাই ত্রিকোণমিতি আরম্ভ করেছিলে প্রথম, সেখানে কিন্তু আমরা শিখেছিলাম সূত্র sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 শিখেছিলাম। তো সেখান থেকে মনে মনে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় ভাবো। ইকুয়াল টু সাইনের ডান দিকে ট্যান স্কোয়ার থিটাকে নিয়ে যাও, মাইনাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে ওদিকে প্লাস, আর ডান সাইড থেকে তোমরা 1 কে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। ট্যান স্কোয়ার থিটা থেকে হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এই sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয়, সূত্র যেহেতু আছে, আর 1 এর ইন্টিগ্রেশন তো হতেই থাকবে। তো আমরা এখন ইকুয়ালস টু সাইন দিয়ে কি লিখবো, ইকুয়ালস টু সাইন দিয়ে লিখবো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ইন্টিগ্রেশন, দেন ব্র্যাকেট sec স্কোয়ার থিটা মাইনাস 1, দেন ব্র্যাকেট ক্লোজ ডি থিটা। তাহলে এখন sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, ট্যান থিটা। তাহলে পরের লাইনে আমরা লিখবো sec স্কোয়ার থিটার জায়গায় ট্যান থিটা, আর 1 যেহেতু থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, আমরা 1 এর জন্য ইন্টিগ্রেশনের অ্যান্সার কত আনবো, অনলি থিটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখে নাও অঙ্কটা ভালো করে, স্লাইডে আমি করে দিয়েছি। তাহলে sec স্কোয়ার থিটা থেকে এলো ট্যান থিটা, 1 থেকে এলো অনলি থিটা। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। এই কোয়েশ্চেন নাম্বার 20 করতে গেলে আমাদের আর একটি নতুন সূত্র শিখতে হবে, যা হলো, দেখো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, sec mx ইন্টু tan mx, ইন্টিগ্রেশন অফ sec mx ইন্টু tan mx dx। এবার কার ডেরিভেটিভ sec x tan x, মনে করো, যদি ডেরিভেটিভের সূত্র মনে থাকে খুবই ভালো, না থাকলে যাদের মনে নেই প্লিজ রিকোয়েস্ট করছি দেখে নাও, তাহলে খুব বিপদে পড়বে ইন্টিগ্রেশন করতে গিয়ে। sec x tan x কার ডেরিভেটিভ থেকে আসতো, sec x এর ডেরিভেটিভ থেকে আসতো, মনে পড়েছে সবার? তাহলে sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, sec x ফিরে আসবে। তাহলে এখানে sec mx tan mx এর যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে sec mx তো আসবে, বাই দিয়ে m, সিম্পল আছে। তো এখন দেখো 20 নম্বর অঙ্কটা কি করে এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। অ্যাকচুয়ালি 20 নম্বর অঙ্ক শুধুমাত্র এই সূত্র দিয়ে নয়, আমরা এর আগে যে সূত্রটা শিখলাম সেটা দিয়েও হবে। প্রশ্ন আমাদের কি দিয়েছে, sec x ইন্টু sec x প্লাস tan x dx। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমরা কিন্তু গুণের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনো অবধি শিখিনি, শিখবো, দেরি আছে এখনো। তো এখানে আমরা সিম্পল করে দেবো কি, বাইরের এই sec x দিয়ে না ভেতরের sec x আর tan x কে গুণ করে দাও। তাহলে গুণ করলে কি পাবো, আমরা ব্র্যাকেটে লিখবো sec স্কোয়ার x প্লাস sec x ইন্টু tan x দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। মনে করে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট তখনই দেবে যখন দুটো রাশি বা তার অধিক রাশি যোগ বা বিয়োগ হিসেবে থাকবে ইন্টিগ্রেশন আর dx এর মাঝখানে। তো এইবার তোমরা কি করবে, দেখো sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন আগের ফর্মুলা, আর sec x tan x এর ইন্টিগ্রেশন এখন যে সূত্রটা দেখতে পাচ্ছ। তো এই দুটো সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি, আমাদের sec স্কোয়ার x থেকে এলো tan x, আর sec x tan x থেকে এসে গেল sec x প্লাস c। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমাদের আর একটাই সূত্র বাকি আছে, সেটা দেখে নিচ্ছি, তাহলে আজকের ক্লাস আমাদের হয়ে যাবে। তো আমাদের নেক্সট সূত্র হচ্ছে cosec mx ইন্টু cot mx, cosec mx ইন্টু cot mx। তো cosec mx ইন্টু cot mx আমি এখানে cosec x cot x ও বলতে পারি, সিম্পল মনে রাখার কায়দা। cosec x cot x কার ডেরিভেটিভ থেকে আসতো, cosec x এর ডেরিভেটিভ থেকে আসতো, কিন্তু একটা মাইনাস থাকতো। তাই যখন আমরা এই রাশির ইন্টিগ্রেশন করব, তখন আমাদের একটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হইবে। তো আমাদের এখানে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা যদি এখন কোয়েশ্চেন নাম্বার 21 সলভ করি, তো দেখো আমি করে দিয়েছি cosec x 2x cot 2x এর ইন্টিগ্রেশন মাইনাস ওপরে লিখবো cosec x 2x বাই 2। 2টা এখানে কিসের কাজ করছে, 2টা এখানে m এর কাজ করছে, আর প্লাস কি দিতে হবে, প্লাস c দিয়ে দিতে হইবে। ঠিক আছে, এই হলো আমাদের cosec 2x cot 2x এর ফর্মুলা।
আমাদের লাস্ট ফর্মুলা হলো কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন। তো যেহেতু সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত ছিল tan x, আবার cot x এর ডেরিভেটিভ করলে আসতো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই কোসেক স্কোয়ার এক্স এর যখন তুমি ইন্টিগ্রেশন করবে তখন কি আসবে, তখন তোমাদের একটা মাইনাস cot x লিখতে হবে। বুঝতে পেরেছ? দেখো সূত্রটা এখানে দিয়ে দিয়েছি। মোট কথা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বুঝতেই পারছো পরস্পর বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তো কোয়েশ্চেন নাম্বার 22-তে দেখো আমি কি দিয়েছি, 22-তে আমি দিয়েছি কোসেক স্কোয়ার 3x তার ইন্টিগ্রেশন, কোসেক স্কোয়ার 3x এর ইন্টিগ্রেশন। তো সিম্পল কি হবে, প্রথমে তোমরা একটা মাইনাস দেবে, তারপরে লিখবে cot দিয়ে কি লিখবে 3x, বাই দিয়ে দেবে বাই 3 প্লাস c। এই হয়ে যাবে তোমাদের এই অঙ্ক। আশা করি তোমরা আজকে সব সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা। যে ফর্মুলাগুলো সব কোথা থেকে তৈরি হয়েছে অ্যাকচুয়ালি, সেই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তোমাদের ডেরিভেটিভ থেকে, অর্থাৎ তোমরা যাদের যাদের ডেরিভেটিভ করেছিলে সেই ডেরিভেটিভের ফর্মুলা থেকে যারা রাইট হ্যান্ড সাইডে ছিল সেই রাইট হ্যান্ড সাইডগুলোকে এখন ইন্টিগ্রেশনে চাপিয়ে দাও, বাস তোমরা ডেরিভেটিভের সেই অপেক্ষাগুলো পেয়ে যাবে যাদেরকে তোমরা ডেরিভেটিভ করেছিলে। তো যাদের ডেরিভেটিভ ক্লিয়ার তাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার, আর যাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার তাদের ডেরিভেটিভ ক্লিয়ার। তো আজকে তোমাদের বেসিক সূত্রের উপরে অঙ্ক শেষ হল। চ্যাপ্টার শেষ হয়নি, অনির্দিষ্ট সমকল বিশাল বড় চ্যাপ্টার। তো এর পরে আমরা পার্ট 3-তে কি করব, সেই সমস্ত ভ্যারাইটির অঙ্কগুলো নিয়ে আসব যে সমস্ত অঙ্কে ত্রিকোণমিতির সূত্রের বেশি ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের এই ত্রিকোণমিতির সূত্রের উপর বেশি ব্যবহারযোগ্য যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোই আসবে পরীক্ষাতে। আর যাদের ত্রিকোণমিতির নলেজ কি ক্লিয়ার নয়, সূত্র যাদের জানা নেই, মুখস্থ নেই, তাদের কি হবে, প্রবলেম হবে। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে যারা যারা ত্রিকোণমিতির সূত্র ভুলে গেছো সেই ত্রিকোণমিতির সূত্র তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের দেখো একটা নেক্সট স্লাইড দিয়ে দিচ্ছি যেখানে আমি বলে দিচ্ছি এর পরে যতগুলো আমাদের ইন্টিগ্রেশন ক্লাস আছে সেই সমস্ত ক্লাসগুলো যদি তোমরা সুষ্ঠুভাবে করতে চাও, প্রত্যেকটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে চাও, নিজে থেকে করতে চাও, এটাই তো সব থেকে ইম্পর্টেন্ট না। আমি তো করিয়ে দেবো, বাট তোমাদের নিজে থেকে অঙ্ক শিখতে হবে, করতে হবে। তো আমি তোমাদের এমনভাবে শিখিয়ে দেবো তোমরা নিজে থেকে সব অঙ্ক করতে পারবে। তোমাদের শুধু কি করতে হবে, তোমাদের আমি স্লাইড দিয়ে দিচ্ছি, দেখো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি স্লাইডে কি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে রপ্ত করতে হবে। প্রথমত ত্রিকোণমিতি মুখস্থ করতে হবে ভালো করে। দ্বিতীয়ত তোমাদেরকে ডেরিভেটিভের সূত্র সমস্ত ঝরঝরা রাখতে হবে, একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ। আর তৃতীয়ত তোমাদের যে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন শিখিয়ে দিয়েছি সেই চ্যাপ্টারের সূত্র তোমাদের কি করতে হবে, শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু তোমরা আগামী ইন্টিগ্রেশন ক্লাসগুলোতে খুবই প্রবলেমে পড়বে। তাই আমি নেক্সট পার্ট নিয়ে আসার আগেই চাইবো তোমরা যেন এই সমস্ত চ্যাপ্টারের সূত্রগুলো কি থাকো, একদম ক্লিয়ার থাকো এই বিষয়ে। তাহলে আজ আর দেরি নয়, আজকে যতটুকু হলো ততটুকু খুব ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে এবং বইতে তোমরা, আমি আশা করছি তোমরা এমসিকিউ এখন করতে পারবে, তোমরা এখন ভেরি শর্ট অ্যান্সার টাইপগুলো করতে পারবে। বাড়িতে অবশ্যই যে যে বই ইউজ করো তোমরা একবার এমসিকিউ আর শর্ট অ্যান্সার টাইপ স্টার্ট তো করে দেখো, দেখো যা শিখিয়েছি তাতেই কাজ হবে, যেমন যে বই ইউজ করো না কেন। ক্লিয়ার? তাহলে আজ আর দেরি নয়, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর 10টা ভিডিও আমাদের আজ হয়ে গেল। এবার নেক্সট 5 ভিডিওসে কি কি ক্লাস আসতে চলেছে আমি তোমাদের একটা শিডিউল বানিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের কি কি ক্লাস দেখা হয়নি, সেই ক্লাসগুলো আমাদের দেখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।